আসসালামু আলাইকুম, আমি আবু নাসির। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। জি, আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের নবম দশম শ্রেণীর ভাষা অর্থাৎ ভাষা প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদটি পড়ব। নবম দশম শ্রেণীর যারা এবার এসএসসি পরীক্ষা দিব অথবা এসএসসি কে যেটাকে আমরা বলি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করব, তাদের জন্য অবশ্যই এই ভাষার অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আসার মতো এবং নিজেকে জানার মতো ভাষা সম্পর্কে জ্ঞানের দরকার ততটুকু আমরা আজকে আলোচনাই করব। প্রথম অধ্যায়টিতে আমরা এখন শুরু করে দিচ্ছি ভাষা। এই ভাষা যদি আমরা এখন প্রশ্ন করি যে ভাষা কি, তাহলে ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। ভাষা কি? ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। যদি বলে ভাষা কাকে বলে, তাহলে আমরা বলবো মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। ভাষা কি? ভাব প্রকাশের মাধ্যম। ভাষা কাকে বলে? মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্য সংকেতের সংগঠনকে ভাষা বলে। তাহলে ভাষা এবং ভাষার মধ্যে এই ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান ধ্বনি। তাহলে আমরা অবশ্যই বইটুকে যেই প্রশ্নগুলো পাবো এগুলাকে আমরা অবশ্যই আন্ডারলাইন করব এবং উত্তরগুলোকে গোলদাগ দিব। বলছে এই ধ্বনি ভাষার মূল উপাদান। তাহলে ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ধ্বনির সাহায্যে ভাষা সৃষ্টি হয়। কার সাহায্যে ভাষা সৃষ্টি হয়? ধ্বনির সাহায্যে ভাষা সৃষ্টি হয়। কার সাহায্যে ভাষা সৃষ্টি হয়? ধ্বনির সাহায্যে ভাষা সৃষ্টি হয়। বলছে আর ধ্বনি সৃষ্টি হয় কিসের মাধ্যমে? ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। তাহলে ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়? ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। এখন ধ্বনি বলতে কাকে বোঝায়? ধ্বনি বলতে মুখ গহ্বর, গলনালী, দাঁত, নাক ইত্যাদি। অর্থাৎ বাকযন্ত্র বলতে গলনালী, মুখ গহ্বর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক। এই মুখ গহ্বর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক এগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। তাহলে ধ্বনি সৃষ্টি হয় কার দ্বারা? বাকযন্ত্রের দ্বারা। ভাষা ধ্বনির সাহায্যে কি সৃষ্টি হয়? ভাষা সৃষ্টি হয়। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান ধ্বনি। এরপর ভাষা কাকে বলে এখানে আরেকটি সংজ্ঞা দিয়েছে। বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। তাহলে বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। তারপর আরেকটি সর্বজনীন সংজ্ঞা, যেটা সবার বোধগম্য সংজ্ঞা, যেটা সবচেয়ে আলোচিত সংজ্ঞা, সেটা হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্টি অর্থবোধক ধ্বনি সংকেতের সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। এরপর আসবে দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাষার পার্থক্য ও পরিবর্তন কিসের ভিত্তিতে হয়? দেশ, কাল ও পরিবেশ ভেদে। তাহলে দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। এরপর পৃথিবীতে পরের প্রায় চলে যাই। বর্তমান পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? বর্তমান পৃথিবীতে প্রায় ৩৫০০-এরও বেশি ভাষা প্রচলিত আছে। তাহলে বর্তমান পৃথিবীতে ৩৫০০-এরও বেশি ভাষা প্রচলন আছে। তার মধ্যে বাংলা ভাষা একটি ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলার স্থান চতুর্থ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলোকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি ওগুলো আন্ডারলাইন করব, যেগুলোকে গোলদাগ দিয়ে দিচ্ছি ওগুলো উত্তর হিসেবে জেনে রাখবো। যে জনসংখ্যার দিক থেকে বা ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান পৃথিবীতে কততম? পৃথিবীতে চতুর্থ বৃহৎ ভাষা হচ্ছে বাংলা ভাষা। বাংলাদেশের অধিবাসীদের ভাষা, বাংলাদেশের অধিবাসীদের ভাষা বা অধিবাসীদের ভাষা বাংলা। বাংলাদেশ ছাড়া আর কোন কোন অঞ্চলের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়া আর পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসাম। তাহলে বাংলাদেশ ছাড়া আর কোন কোন অঞ্চলের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের মানুষ বাংলা ভাষায় কথা বলে। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বিশ্বের অনেক দেশে বাংলা ভাষা জনগণ রয়েছে। বর্তমান পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। তাহলে বর্তমান পৃথিবীতে কত কোটি মানুষের ভাষা বাংলা? বর্তমান পৃথিবীতে প্রায় 30 কোটি। পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ আছে, এর মধ্যে 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। তাহলে এই প্রথম পাতাটা থেকে, প্রথম পেজ থেকে আমরা কি কি তথ্য পাইলাম? ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনির সাহায্যে ভাষা সৃষ্টি হয়। ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। বাকযন্ত্র বলতে কাকে বোঝায়? গলনালী, জিহ্বা,
তালু, দাঁত, নাক ইত্যাদি। ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্য সংকেতের সংগঠনকে ভাষা বলে। ভাষার পার্থক্য পরিবর্তন কিসের ভিত্তিতে হয়? দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন হয়। বর্তমান পৃথিবীতে কতগুলো ভাষা আছে? বর্তমান পৃথিবীতে প্রায় 30,000-এরও বেশি, 3,500-এরও বেশি ভাষা প্রচলিত আছে। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান কততম? চতুর্থ বৃহৎ। এরপর বাংলাদেশ ছাড়া আর কোন কোন অঞ্চলের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়া আর ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের ভাষা বাংলা। বর্তমান পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা? বর্তমান পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের ভাষা বাংলা। এরপর ভাষা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা রীতি বলছে কথ্য, চলিত, সাধু ভাষা। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের ভাষাকে কি বলে? আঞ্চলিক ভাষা বলে। এরপর পৃথিবীতে সব ভাষার উপভাষা আছে। তাহলে পৃথিবীতে কোন কোন ভাষার উপভাষা আছে? পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে। এখান থেকে আর আমরা রিডিং না পড়ে একবারে শেষ লাইনে পড়ব যে বাংলা ভাষার 2টা রূপ পাওয়া যায়। তাহলে বাংলা ভাষার কয়টি রূপ আছে? 2টি। একটা হচ্ছে লৈখিক বা লেখার রূপ, 2টি রীতি, একটা হচ্ছে সাধু রীতি আর একটা হচ্ছে চলিত রীতি। তাহলে লৈখিক ভাষা অর্থাৎ লিখার ভাষা 2টা রূপ, একটা হচ্ছে চলিত রীতি আর একটা হচ্ছে সাধু রীতি। এখানে ভাষার সংজ্ঞায় দিয়েছে, ভাষা হচ্ছে লৈখিক আর মৌখিক। তাহলে ভাষা প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে লৈখিক ভাষা, লৈখিক মানে দলিল দস্তাবেজ অফিসের ভাষা বা জাতীয় ভাষা, আর একটা হচ্ছে মৌখিক মানে মুখের ভাষা। এরপর লৌকিক ভাষা সর্বজন স্বীকৃত লেখ্য রূপকে কোন ভাষা বলে? সর্বজন স্বীকৃত লেখ্য রূপকে সাধু ভাষা বলে। তাহলে সাধু ভাষা কাকে বলে? সর্বজন স্বীকৃত অর্থাৎ বাঙালির যতগুলো বাংলা ভাষায় কথা বলে সবার স্বীকৃত ভাষাকে সাধু ভাষা। দলিল দস্তাবেজ কোন ভাষায় লেখা হয়? সাধু ভাষায়। এই আমাদের বাংলা ভাষার বইটি কোন ভাষায় লেখা হয়েছে? সাধু ভাষায়। সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপকে কি ভাষা বলে? সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপকে চলিত ভাষা বলে। তাহলে প্রশ্নটি কিভাবে আসবে? সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপকে কি বলে? চলিত ভাষা বলে। এরপর সর্বশেষ আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। এরপর আমরা পড়ব 3 পেজে যে সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে কি কি পার্থক্য আছে, যে আমরা কোনটাকে সাধু ভাষা বলবো আর কোনটাকে আমরা চলিত ভাষা বলবো। এইখান থেকে অবশ্যই প্রতি বছরে কোশ্চেন আসতে কখনো ভুল হয় না। তাহলে সাধু ভাষা, সাধু রীতি কি? বাংলায় লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসবে যে বাংলা ব্যাকরণ কোন নিয়ম বা কোন নীতি অনুসরণ করে চলে? বাংলা ব্যাকরণ বা বাংলা ব্যাকরণের সুনির্ধারিত যেই নিয়ম সেটা হচ্ছে সাধু নিয়ম বা সাধু রীতি। এরপর আসবে সাধু রীতির পদবিন্যাস, মানে পদ সাজানো কেমন। সাধু রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। তাহলে সাধু ভাষার পদবিন্যাস কেমন? সাধু ভাষার পদবিন্যাস হচ্ছে সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। তাহলে চলিত ভাষার ক্ষেত্রে সম্পূর্ণ এর বিপরীত। তাহলে চলিত ভাষা সর্বদাই পরিবর্তনশীল। তাহলে কোন রীতি সর্বদাই পরিবর্তনশীল? চলিত রীতি সর্বদাই পরিবর্তনশীল। কোন রীতি সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত, মানে সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে? সাধু রীতি। তাহলে সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে না চলিত রীতি। সাধু রীতিতে বা সাধু রীতিতে গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। তাহলে সাধু রীতি হচ্ছে গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। তাহলে চলিত রীতিতে কোন শব্দবহুল? তদ্ভব শব্দ। তাহলে সাধু রীতি হচ্ছে সংস্কৃত শব্দ, চলিত রীতি হচ্ছে তদ্ভব শব্দ, অর্থাৎ তদ্ভব শব্দের আরেকটি নাম খাঁটি বাংলা শব্দ। এরপর সাধু রীতি নাটক ও সংলাপের জন্য, নাটক, সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী। তাহলে কোন রীতিতে নাটকের সংলাপ ও বক্তৃতা অনুপযোগী? সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী। তাহলে নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য কোন রীতি উপযোগী?
তাহলে সাধু রীতি উপযোগী যেহেতু নয়, তাহলে চলিত রীতি উপযোগী। কারণ আমরা যদি একটা মন দিয়ে ভালো করে পড়ি, অপরটা হবেই। যেটা সাধু রীতিতে না সেটা চলিত রীতিতে হ্যাঁ, যেটা চলিত রীতিতে না সেটা সাধু রীতিতে অবশ্যই তার পজিটিভ হ্যাঁ। তারপর বলছে এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। তাহলে কোন রীতিতে ক্রিয়া ও সর্বনাম পদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে? সাধু রীতিতে ক্রিয়া ও সর্বনাম পদ একটা বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। তাহলে চলিত রীতিতে কি হবে? ক্রিয়া ও সর্বনাম। সাধু রীতি বলছে সাধু রীতিতে ব্যবহৃত ক্রিয়া সর্বনাম ও ক্রিয়াপদ এটা সহজ, কিন্তু এছাড়াও বিশেষ ও বিশেষণের ক্ষেত্রেও এমনটা ঘটে। তাহলে সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে, চলিত রীতিতে বিশেষ্য ও বিশেষণ একটা বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। তারপরে আমরা এগুলো এমনি পড়বো, অবশ্যই এগুলো পড়লে আমাদের অবশ্যই জ্ঞান আসবে, অবশ্যই আমরা ভাষাটাকে উপলব্ধি করতে পারবো। কিন্তু সার্টিফিকেট পরীক্ষায় তেমন আসতেছে না, আমরা সরাসরি 4 পেজে চলে যাব। এখানে বলছে পদ অর্থাৎ বিশেষ ও বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, এই 5টি পদ। পদ প্রধানত 2 প্রকার, সাধারণত 5 প্রকার, বিশেষ ও বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। তাহলে এই বলছে মস্তক, তাহলে সাধু ভাষায় আমরা মস্তক বলি, চলিত ভাষায় মস্তককে কি বলবো? আমরা বলবো মাথা। বিশেষ জুতা, আমরা সাধু ভাষায় জুতা বলি, পায়ে পরি জুতা, কিন্তু এটা চলিত ভাষায় বলি জুতো। এরপর তুলা হয়ে যাবে তুলো। শুকনো বলছে শুকনো, শুকনা শুকনো। বর্ণ বুনো এগুলো অবশ্যই হইল হলো, আসিয়া এসে, হইলেন হলেন, করিলেন করলো, পড়িয়া পড়লো ইত্যাদি। এগুলা অবশ্যই সহজ, একবার পড়লেই হবে। এরপর আমরা পড়বো বাংলা ভাষার শব্দ ভান্ডার। এই অধ্যায় এই বাংলা ভাষার শব্দ ভান্ডার অর্থাৎ বাংলা ভাষার শব্দ, আমরা যতগুলো কথা বলি এই ভান্ডারটাকে আমরা একটু খুঁজলেই পাবো যে আমরা কি যে ভাষায় কথা বলি এগুলা কোথা থেকে আগত, কিভাবে উৎপত্তি। তাহলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দ ভান্ডারকে, প্রশ্নটা কিভাবে আসবে? বাংলা ভাষার শব্দ ভান্ডারকে পণ্ডিতগণ কয়টি ভাগে ভাগ করেছেন? বাংলা ভাষার শব্দ ভান্ডারকে পণ্ডিতগণ 5টি ভাষায় ভাগ করেছেন, 5টি ভাগে ভাগ করেছেন। কাকে? বাংলা ভাষার শব্দ ভান্ডারকে পণ্ডিতগণ 5টি বা ব্যাকরণবিদগণ 5টি ভাগে ভাগ করেছেন। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তাহলে বাংলা ভাষার শব্দ ভান্ডারকে পণ্ডিতগণ বা ব্যাকরণবিদগণ কয়টি ভাগে ভাগ করেছেন? 5টি ভাগে ভাগ করেছেন। এখন তৎসম শব্দ, প্রশ্নটাকে অবশ্যই আন্ডারলাইন করব, উত্তরগুলোকে জানে রাখার জন্য, ভালো করে আয়ত্তে আনার জন্য গোল দাগ দিব। তৎসম শব্দ, যেসব শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি, অর্থাৎ যেই ভাষাটা সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে, কোনো রকমের পরিবর্তন হয় নাই, সেটাকে আমরা বলবো তৎসম শব্দ। এখানে তৎসম বলতে তার সমান, তার সমান বলতে কার সমান? সংস্কৃতের সমান। এখন তৎসম কোন ধরনের শব্দ? তৎসম একটি পারিভাষিক শব্দ। তৎসম শব্দগুলো কোনগুলো? তাহলে চন্দ্র, সূর্য, ধর্ম, পাত্র, মানুষ্য, ভবন ইত্যাদি এগুলো হচ্ছে তৎসম শব্দ। তদ্ভব শব্দ অর্থাৎ যে সকল তদ্ভব শব্দ কাকে বলে? যে সকল শব্দের উৎপত্তি হচ্ছে সংস্কৃতেই, কিন্তু এই সংস্কৃত ভাষার শব্দগুলা পরিবর্তন হয়েছে কিসের নিয়মে? প্রকৃতির নিয়মে। অর্থাৎ যে শব্দগুলোর উৎপত্তি সংস্কৃতেই, কিন্তু পরিবর্তন হয়েছে প্রকৃতির নিয়মে। অর্থাৎ বাঙালিরাও পরিবর্তন করে নাই, সংস্কৃতবিদেরাও পরিবর্তন করে নাই, পরিবর্তন হয়েছে কার নিয়মে? প্রকৃতির নিয়মে। একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার করে বোঝার জন্য বলি যে আজ থেকে আমরা 1 বছর পূর্বে বা আগে আমরা এত বড় ছিলাম না, আবার আজ থেকে 1 বছর পর আমরা এত ছোট থাকবো না, আমরা অবশ্যই কি হব? আরো বড় হব। তাহলে আমরা যে বড় হব এটা কিসের নিয়মে হব? অবশ্যই প্রকৃতির নিয়মে। তো এভাবে প্রকৃতির নিয়মে যেই ভাষাটা পরিবর্তন হয় তাকে আমরা বলবো তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দগুলোকে, যেমন এখানে বলছে চামার, চামার এটা হচ্ছে চমার, এটা হচ্ছে তদ্ভব শব্দ। ছিল সংস্কৃতে চর্মাকার, চামার হয়ে গেল চামার। এই তদ্ভবগুলো প্রকৃতির নিয়মে পরিবর্তন হয় বলে এগুলোকে খাঁটি বাংলা শব্দ বলে। তাহলে নিচে কোন শব্দগুলো খাঁটি বাংলা?
তদ্ভব শব্দগুলা খাঁটি বাংলা শব্দ। অর্ধ তৎসম শব্দ, যে সকল শব্দের উৎপত্তি সংস্কৃতে, যে সকল শব্দের উৎপত্তি কোথায়? সংস্কৃতে, কিন্তু কিঞ্চিত বা আংশিক, কিঞ্চিত মানে আংশিক, যে সকল শব্দ আংশিক পরিবর্তন বা কিঞ্চিত পরিবর্তন হয়ে বাংলায় প্রবেশ করেছে বা বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে, আংশিক বা কিঞ্চিত পরিবর্তন হয়ে, এটাকে বলবো অর্ধ। অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত, অর্ধেক বাংলা অর্ধেক সংস্কৃত। এগুলো হচ্ছে শ্রাদ্ধ, এগুলো হচ্ছে উদাহরণ হবে জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব, কুশ্চিত, যেগুলো সংস্কৃতে কি উৎপত্তি ছিল। এই জ্যোৎস্না হয়ে গেল জ্যোৎস্না, শ্রাদ্ধ হয়ে গেল শ্রদ্ধা, গিন্নি হয়ে গেছে গৃহিণী, অর্থাৎ গিন্নি হচ্ছে অর্ধ তৎসম, গৃহিণী হচ্ছে তৎসম, বৈষ্ণব হচ্ছে অর্ধ তৎসম, বৈষ্ণব হচ্ছে সংস্কৃত বা তৎসম, কুশ্চিত এটা হচ্ছে অর্ধ তৎসম, কুৎসিত এটা হচ্ছে তৎসম বা সংস্কৃত। বিদেশি ভাষা, দেশি ভাষা, বাংলার আদিম অধিবাসী, মোস্ট ইম্পর্টেন্ট, বাংলার আদিম অধিবাসী কারা? কোল ও মুন্ডা জাতিরা। তাহলে বাংলার আদিম অধিবাসী কারা? কোল ও মুন্ডা জাতিরা। তাহলে কোল ও মুন্ডা জাতি কারা? এরা হচ্ছে বাংলার আদিম অধিবাসী। এ বলছে আদিম অধিবাসী ভাষা, সংস্কৃত কিছু কিছু উপাদান বাংলা রক্ষিত রয়েছে, এসব শব্দকে আমরা দেশি ভাষা বলবো। অর্থাৎ কোল ও মুন্ডা জাতিরা যে ভাষায় কথা বলছে এটাকে আমরা দেশি ভাষার শব্দ বলে অভিহিত করেছি। যেমন এখানে বলছে কুড়ি, এটি কোল ভাষার শব্দ, যেমন পেট, উদর। তামিল ভাষার যেমন চুলা মানে উনুন, এটা হচ্ছে মুন্ডারি ভাষায়। দেশি শব্দের উদাহরণগুলো হলো কুলা, গঞ্জ, চঙ্গা, টোপর, ডাক, ডাগর, ঢেকি ইত্যাদি। তাহলে আমরা অবশ্যই জানিয়ে নিব যে নৈবিত্তিক কিভাবে আসবে, যে দেশি শব্দের উদাহরণ কোনটি বা নিচের কোনটি দেশি শব্দ বা খাঁটি বাংলা শব্দ। তাহলে কুলা, গঞ্জ, চঙ্গা, টোপ, ডাগর, ঢেকি ইত্যাদি হচ্ছে এগুলা দেশি শব্দ। এরপর হচ্ছে বিদেশি শব্দ, রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃত ও বাণিজ্য। তাহলে কয়টি কারণে? চারটি কারণে। রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, সংস্কৃতিগত কারণ ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে যে অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এসেছে, এই কারণে আমরা বিদেশি ভাষাগুলোকে পেয়েছি। এই বিদেশি শব্দ আগত, বাংলাদেশে আগত বিদেশি শব্দগুলা প্রথমেই বলবো আরবি শব্দ। তাহলে আরবি শব্দ থেকে কি কি তথ্য আমরা নিতে পারি? বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বিদেশি শব্দগুলো, বাংলা ভাষায় আগত আরবি শব্দগুলো প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, আর একটা হচ্ছে প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ। তাহলে বাংলা ভাষায় আগত আরবি ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। এরপরে কিভাবে প্রশ্ন আসে পরে দেখি, আমরা পরে ভালো করে এগুলো আলোচনা করে দিব। ফার্সি শব্দ, তাহলে বাংলা ভাষায় আগত ফার্সি ভাষার শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করেছি। তাহলে বাংলা ভাষায় আগত ফার্সি ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করেছি? তিন ভাগে। এখন আমি একটু আলোচনা করে নেই যে বাংলা ভাষায় যে আগত আরবি এবং ফার্সি, এই শব্দগুলোকে আমরা কিভাবে আরবি এবং ফার্সি বুঝবো। আমরা যদি বলি হাই খোদা, তুই নামাজ পড়িস না, তাহলে খোদা, খোদা হচ্ছে আল্লাহ হচ্ছে আরবি ভাষা, খোদা হচ্ছে ফার্সি ভাষা। বলছে তুই নামাজে পড়িস না, তাহলে তুই দোজক যাবি, তাহলে নামাজ কি? নামাজ হচ্ছে ফার্সি, এর আরবি কি হবে? সলাত। তাহলে সলাত হচ্ছে আরবি, নামাজ হচ্ছে ফার্সি। তুই নামাজ না পড়লে কি করবি? দোজকে যাবি, জাহান্নাম, তাহলে দোজক মানে জাহান্নাম। তুই নামাজ পড়িস, তাহলে তুই কি পাবি? বেহেশতে পাবি, তাহলে বেহেশত কি? জান্নাত। তাহলে দোজক এবং বেহেশত এটা হচ্ছে ফার্সি, জান্নাত এবং জাহান্নাম আরবি। খোদা ফার্সি, আল্লাহ আরবি। তাহলে আমরা যে শব্দটাকে আসবে পরীক্ষায় ওটার উৎপত্তিতে খুঁজবো যে তুই রোজা করতেছিস, এটা যে সিয়াম সাধনার মাস, তুই কি রোজা পালন করিস? তাহলে সিয়াম হচ্ছে আরবি, রোজা হচ্ছে ফার্সি। যেই শব্দটাকে আমরা নিব অবশ্যই ওই শব্দটার উৎপত্তি খুঁজবো যে এটা বাংলা কি হচ্ছে, আরবি কি হচ্ছে, ফার্সি কি হচ্ছে। তাহলে তার এলেম নাই, এলেম হচ্ছে আরবি শব্দ, তাহলে বাংলায় হচ্ছে জ্ঞান। তাহলে আমরা এগুলাকে চিন্তা করে করে অবশ্যই একদম সহজ
আমরা যদি বলছে হারাম হালাল, বৈধ অবৈধ, তাহলে আমরা হালালকে বৈধ বলি, হারামকে অবৈধ বলি। তাহলে এগুলো হচ্ছে অবশ্যই মনে রাখা। এরপর ইংরেজি শব্দগুলো দুই প্রকার। তাহলে বিদেশ থেকে আগত ইংরেজি শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বিদেশ থেকে আগত ইংরেজি ভাষার শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অনেকটা ইংরেজি উচ্চারণের মতো, আর একটা হচ্ছে পরিবর্তিত উচ্চারণের মতো। এগুলো অবশ্যই পরবর্তী উচ্চারণ এবং অনেকটা ইংরেজি উচ্চারণ, অনেকটা পরিবর্তিত উচ্চারণ এভাবে আসবে না। তবে যে কোনো বিদেশি সব ইংরেজি শব্দ, আমরা ইংরেজি শব্দগুলোকে অবশ্যই বলবো। আমরা স্কুলে পড়ি, স্কুল হচ্ছে বাংলা বিদ্যালয়, যেই শব্দটাই আসবে, তাহলে আমরা কলেজ যাই তাহলে মহাবিদ্যালয়, আমরা ইউনিভার্সিটিতে পড়ি তাহলে বিশ্ববিদ্যালয়, আমরা সিটিতে থাকি মানে শহরে থাকি, তাহলে এগুলো একদম পরিচিত, এগুলো আমাদের কাছে নতুন কিছুই নয়। তাহলে এগুলোকে আমরা কখনোই ভয় পাবো না, কারণ এগুলো সারাদিন আমরা ব্যবহারই করতেছি। এরপর ইংরেজি ছাড়াও অন্যান্য ইউরোপ, তাহলে ইউরোপ একটি পৃথিবীতে আমরা জানি 60টি মহাদেশ আছে, 60টি মহাসাগর আছে 5টি। তাহলে ইউরোপের অন্যান্য দেশ যেমন পর্তুগিজ, যার নাম হচ্ছে ডাচ, যার নাম হচ্ছে পর্তুগিজ, যেটা হচ্ছে আনারস, আলপিন, গির্জা, গুদাম, এগুলো হচ্ছে চাবি, পারোটি, বালতি, পাদ্রি ইত্যাদি হচ্ছে পর্তুগিজ শব্দ। তাহলে পর্তুগিজ শব্দগুলো আমরা কেন পেয়েছি, পড়বো কেন? যে 1498 সালে ভাস্কো দা গামার যে পর্তুগিজ বা রোনালদো, ফুটবলার রোনালদো দেশ থেকে যে পর্তুগিজ থেকে বা পর্তুগাল থেকে যে ভাস্কো দা গামা এসেছে 1498 সালে, ভারতীয় উপমহাদেশের প্রথম যিনি জলপথ আবিষ্কার করে বাণিজ্য শুরু করেছিলেন, তার হাত ধরে আমরা পেয়েছি আনারস, আলপিন, গুর্জা, গিদাম। এই বাণিজ্যিক কারণে তিনি এসেছিলেন, তার বাণিজ্যিক কারণে এই ভাষাগুলোকে আমরা পেয়েছি। এরপর ফরাসি। ফরাসি হচ্ছে ইউরোপের একটি দেশের নাম হচ্ছে ফ্রান্স। তাহলে দেশের নাম কি? ফ্রান্স। জাতির নাম কি? ভাষার নাম হচ্ছে ফরাসি, ভাষার নাম ফ্রেঞ্চ। তাহলে ইউরোপের একটা দেশের নাম হচ্ছে ফ্রান্স, ভাষার নাম হচ্ছে ফরাসি এবং জাতি ফরাসি বা ফ্রেঞ্চ, ভাষা ফ্রেঞ্চ। তাহলে কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ কোন দেশের ভাষা? অবশ্যই হচ্ছে ফরাসি ভাষা। এরপর হচ্ছে হল্যান্ডস, হল্যান্ডস হচ্ছে হল্যান্ড, ডাচ আমরা বলি হল্যান্ড, এটা হচ্ছে যার নাম ডাচ তার নাম হচ্ছে হল্যান্ডস, তার নাম হচ্ছে হল্যান্ড। বলতে এগুলো হচ্ছে তুরুক, রুইতন, হরতন, টেক্কা ইত্যাদি, এগুলো হচ্ছে সব হল্যান্ডস ভাষা। হল্যান্ডস হচ্ছে যার নাম ডাচ তার নাম হচ্ছে হল্যান্ড, তার নাম হল্যান্ডস। এরপর অন্যান্য ভাষা বলতে এগুলো এশিয়া মহাদেশে, যেমন গুজরাট, ভারতের একটি প্রদেশের নাম গুজরাট। যেমন খর্দ হরতাল কোন দেশ, কোন জায়গা, কোথাকার ভাষা? এটা হচ্ছে গুজরাটি ভাষা। এরপর হচ্ছে চাহিদা শিখ কোন দেশের ভাষা? এটা হচ্ছে পাঞ্জাবি ভাষা। এরপর তুর্কি মানে তুরস্ক। চাকর, চাকু, তোপ, দারোগা কোন দেশের ভাষা? এটা হচ্ছে তুর্কির ভাষা। চা চিনি কোন দেশের ভাষা? চীনা ভাষা, চৈনিক ভাষা বা চীন দেশের ভাষা। লুঙ্গি ফুঙ্গি এটা হচ্ছে বর্তমান নাম মায়ানমার, প্রাচীন নাম বার্মা। এরপর রিক্সা, হাড়িকিরি কোন দেশের ভাষা? জাপানি ভাষা। এরপর আমরা পড়বো মিশ্র ভাষা। মিশ্র ভাষা কি? যদি আমরা একই সাথে দুইটা ভাষা ব্যবহার করি সেটা হবে আমরা অবশ্যই মিশ্র ভাষা। এখানে কি সংজ্ঞাটি দিয়েছি দেখে নেই। বলছে কোনো সময় দেশি ও বিদেশি শব্দ, তাহলে একটা দেশি শব্দ একটা বিদেশি শব্দের যদি দ্বৈত মানে দ্বিত্ব মিলন হয় বা একই সাথে দুইটা ভাষাকে আমরা উচ্চারণ করি তাহলে আমরা তাকে বলবো মিশ্র ভাষা। তাহলে দুই বা ততোধিক ভাষার সমন্বয় যে ভাষা সৃষ্টি হয় সেটা হচ্ছে মিশ্র ভাষা, বা দেশি বা বিদেশি ভাষার মিলনে যে ভাষা সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো মিশ্র ভাষা বা দ্বৈত ভাষা সৃষ্টি, সেটাই হচ্ছে মিশ্র ভাষা। যেমন রাজা, বাদশাহ, রাজা হচ্ছে তৎসম শব্দ, বাদশাহ হচ্ছে ফার্সি শব্দ। তাহলে রাজা বাদশাহ কোন ভাষা? এটা হচ্ছে মিশ্র ভাষা। তাহলে রাজা কোন ভাষা? তৎসম ভাষা, এবং বাদশাহ কোন ভাষা? ফার্সি ভাষা। হাট ও বাজার, তাহলে হাট বাজার, হাট হচ্ছে বাংলা এবং বাজার হচ্ছে ফার্সি। তাহলে হাট বাজার কোন ভাষা? মিশ্র ভাষা। এরপর হচ্ছে হেড, ইংরেজি শব্দ মৌলভী, আমরা বলি হেড টিচার ইংরেজি। তাহলে হেড টিচার কখনো মিশ্র ভাষা হবে না। কেন হবে না? হেডও ইংরেজি, টিচারও ইংরেজি, এটা কখনো মিশ্র ভাষা হবে না। কেন? হেডও ইংরেজি, টিচারও ইংরেজি। তাহলে হেড টিচার দুইটা একই ভাষা, তাহলে দুইটা ইংরেজি ভাষা। মিশ্র ভাষা হতে গেলে কমপক্ষে কয়টি ভাষা লাগবে? দুইটা। তাহলে হেড টিচার কখনো মিশ্র ভাষা হতে পারে না। কি ভাষা হতে পারে? ইংরেজি ভাষা।
হেড পণ্ডিত, হেড ইংরেজি ভাষা, পণ্ডিত অর্থে তৎসম বা সংস্কৃত ভাষা। খ্রিস্টাব্দ ইংরেজি এবং তৎসম। ডাক্তারখানা, ডাক্তার ইংরেজি, খানা ফার্সি। পকেট মার, পকেট হচ্ছে ইংরেজি, বাংলা হচ্ছে বলি ব্যাগ বা থলে। এরপর হচ্ছে মার হচ্ছে বাংলা। তাহলে পকেট মার মিশ্র শব্দ, ইংরেজি এবং বাংলা শব্দের মিলনের সৃষ্টি হয়েছে। চৌহদ্দি আরবি এবং ফার্সি এবং আরবি। চৌহদ্দি মানে চারিদিক বা চতুর্পাশে। এরপর হচ্ছে পারিভাষিক শব্দ, বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। তাহলে বিদেশি শব্দের ভাবানুবাদমূলক, ভাবানুবাদ অর্থাৎ অর্থ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে আক্ষরিক আর একটা হচ্ছে ভাবার্থ। তাহলে ভাবার্থ অনুবাদ দিয়ে যে অনুবাদ করা হয় সেটা হচ্ছে পারিভাষিক, আর যেটা হচ্ছে অক্ষর দিয়ে করা হয় সেটা হচ্ছে আক্ষরিক। তাহলে অবশ্যই এই শব্দগুলো আমরা পড়ব, যে উদাহরণ পারিভাষিক শব্দ কোনগুলা। যেমন অম্লজান, আমরা বাংলায় বলি কি অম্লজান, এর ইংরেজি শব্দ হচ্ছে অক্সিজেন। এরপর হচ্ছে উদয়ন, এরপর হচ্ছে ফাইল, এরপর হচ্ছে প্রশিক্ষণ, এরপর হচ্ছে ব্যবস্থাপক। এগুলো সবগুলো আমরা অবশ্যই একটু করে দেখব, তাহলে আমরা অবশ্যই এই শব্দগুলো থেকে একটু অবগত হব এবং নিজেকে তত সমৃদ্ধ করে একজন ভাষা সৈনিক হিসেবে বাঙালি পরিচয় দেওয়ার জন্য এই ভাষার উৎপত্তি, বিকাশ এবং এই ভাষাগুলো জানা আমাদের অতি আবশ্যক। অবশ্যই আমরা এই বাংলা ভাষার শব্দ ভাণ্ডার থেকে সার্টিফিকেট পরীক্ষায় 2টা বা 1টা নৈবিত্তিক পাইতেই পারি। আর আমরা একটি কথা বারবার মনে রাখবো, যে বাংলা ভাষার ব্যাকরণ, যে আমাদের এই যে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ, এই ব্যাকরণটা আমরা নৈবিত্তিক আকারে পড়ব, কারণ এটা নৈবিত্তিক আকারেই পরীক্ষায় আসবে। এখান থেকে নৈবিত্তিক থাকবে 30টা। আমরা এই 30টা নৈবিত্তিকের জন্য এখানে 32টা অধ্যায় আছে। এই 32টা পরিচ্ছেদ থেকে আমরা একটা করে পাইলে 32টা পাইতে পারি, তা আমরা পাবো 30টা। সেই ক্ষেত্রে প্রতিটা চ্যাপ্টারকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। আমরা অবশ্যই সমানভাবে সবগুলো চ্যাপ্টারেই গুরুত্ব দিয়ে পড়ব। বিশেষ করে ভাষার অধ্যায়টা কেন, আমরা সারাদিন ভাষায় কথা বলি, যার কারণে এটা আমাদের অবশ্যই লাগবে। তাহলে আশা করি আমরা বুঝে গেছি। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।